গল্প চৈত্রের খরায় বসন্তের হাওয়া। লিখেছেন নৌসীন আদ্রিতা। গল্পের প্রথম অংশ। 5 বছর পরে নিজের এক রাত্রির স্বামীকে দেখে চমকে উঠল আদ্রিতা। চোখের সামনে ভেসে উঠল সে কালরাত্রির ঘটনা। নিজের অজান্তেই আদ্রিতার চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। কেউ দেখার আগেই তা সযত্নে মুছে নিল আদ্রিতা। এই কি রে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ওই জায়গায় চল, দেখ কি অবস্থা করে রেখেছে। ডেকোরেশন সব উল্টা পাল্টা করে দিয়েছে, ম্যানেজার আজ আমাদের চাকরি খেয়েই ছাড়বে। মেহের নিজের মতোই বকবক করতে করতে আদ্রিতার দিকে এগিয়ে এসে আদ্রিতাকে চুপচাপ একটা জানালার দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলে। মেহের নিজেও আদ্রিতার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই থমকে যায়। ট্রাউজার পরিহিত অর্ধ উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতার কাঁধে ধাক্কা দিয়ে চিল্লিয়ে ওঠে। কি রে, কি করছিস? এখন বলিস না যে তুই নীর চৌধুরীকে দেখে ক্রাশ খেয়েছিস? স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের হবু জামাই সে, আর উনি নিজেও অনেক ভয়ঙ্কর নিষ্ঠুর। আদ্রিতা তাচ্ছিল্য হাসল, বিড়বিড় করে বলে উঠল, উনার নিষ্ঠুরতার সবচেয়ে বড় প্রমাণ আমি। কি রে, কিছু বললি নাকি? না, কিছু বলিনি, চল কোথায় ঝামেলা হয়েছে দেখা। এই বিয়েটা ঠিকভাবে হওয়া খুব জরুরি। আদ্রিতা আবারও পিছনে ফিরে তাকালো খোলা জানালার কাছে দাঁড়িয়ে থাকা সুদর্শন নিষ্ঠুর পুরুষের দিকে। চোখের সামনে ভেসে উঠল কিছু আবছা চিত্র, কানে এসে বাজল তিক্ত একটি উক্তি। তো মিস আদ্রিতা, কত কোটি টাকা প্রয়োজন? নিজের দেহ বিক্রির বিনিময়ে কত টাকা চান আপনি? সাথে সাথে চোখ বন্ধ করে নিল আদ্রিতা। আপনার মুখটাও আমার জন্য অভিশাপ, নীর রুদ্র চৌধুরী। আপনার চামড়া যতটা উজ্জ্বল, আপনার অন্তর ঠিক ততটাই কুৎসিত। আপনাকে ঘৃণা করি, এতটা ঘৃণা পৃথিবীতে হয়তো কেউ কাউকে কোনোদিন করেনি। আপনি খুনি নীর চৌধুরী, আপনি হত্যাকারী। আমার জীবন শেষ করে দিয়েছেন আপনি। আসুন পরিচয় জেনে নি। আদ্রিতা খান, নাহিদ খান এবং নওরিন খানের ছোট সন্তান। 23 বছরের যুবতী। ড্রিমল্যান্ড নামক ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করে। মধ্যবিত্ত বাড়ির সন্তান ছিল আদ্রিতা। ভালোবাসার অভাব ছিল না তাদের বাড়িতে। বাবার বড্ড আদরের মেয়ে, খুব ভালোভাবেই দিন কাটছিল তাদের। কিন্তু হঠাৎ এক ঝড় আর সব এলোমেলো করে দিয়েছিল আদ্রিতার জীবন। বাকিটা গল্পে পাবেন। আমি কোনো বাহানা শুনতে চাই না ডক্টর। দীর্ঘ 4 বছর ধরে আপনারা একই কথা বলে যাচ্ছেন, আর আমি কোনো টালবাহানা শুনতে চাইছি না। যত টাকা প্রয়োজন তত টাকা আমি দিব, কিন্তু আমি তাকে ঠিক চাই ডক্টর। আর নয়তো আপনাদের হসপিটাল সহ আপনাদের সবাইকে জ্যান্ত পুঁতে ফেলব। অপর পাশে ডাক্তারের কথা না শুনেই কল কেটে দিল নীর। অতঃপর 2 হাত দিয়ে চুল খামচে ধরে ফোন পাশের দেয়ালে ছুঁড়ে মারল। তার বিরক্ত লাগছে এই আওয়াজ, এই হইচই। গান বাজনা সব বিষাক্ত লাগছে। বুকের বামপাশটা ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ করেই মানসপটে ভেসে উঠল কান্নারত এক মায়াবী মুখের প্রতিচ্ছবি। ভেজা পাপড়ির সাথে সাথে চোখ মেলে তাকায় নীর। নষ্টা মেয়ে বাবার রক্তের প্রতিটা বিন্দুর মতো চরিত্র তোর আয়ত্তে, মুখটা পবিত্র আর অন্তর কালিমায় লেপটানো। ভোগ্য পণ্য হিসেবেই তুই সেরা, ভালোবাসার জন্য না। নীর রুদ্র চৌধুরী, মাফিয়া জগতের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া, তার নিকৃষ্টতার সাক্ষী অন্ধকার দুনিয়ার সবার মুখে রয়েছে। এই সম্পূর্ণ পৃথিবীতে নীর একজনের কাছেই কাবু। আর সে নিজেই এই মুহূর্তে হসপিটালের শুভ্র বিছানায় শায়িত। যার কারণে লাগামহীন এই নীরকে সামলানো বা দমানো কারো পক্ষেই সম্ভব না। ভাই, আপনার ফোন নাকি বন্ধ? মন্ত্রী কখন থেকে কল দিচ্ছে, আপনার সাথে যোগাযোগ করতে না পারায় আমাকে দিয়েছিল। আসিফের কথায় চোখ তুলে তাকায় নীর। নীরের রক্তিম চোখ দেখে কিছুটা ভয় পেয়ে যায় আসিফ। কিন্তু নিজেকে সামলে নেয়। এই 5 বছরে এমন দৃষ্টিতে সে পরিচিত হয়ে গেছে। সে জানে তার বস আগে থেকেই রাগী, কিন্তু এমন দৃষ্টি আসিফকে ভাবতে বাধ্য করে যেন নীর কোনো কিছু নিয়ে দোটানায় আছে, কোনো অপরাধবোধ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আসিফের ধ্যান ভাঙে নীরের বজ্র কণ্ঠে। ওই মন্ত্রীর বাচ্চাকে আমি হাতে খুন করব, পাখা বেশি বড় হয়ে গেছে। আমার সাথে নীর চৌধুরীর সাথে টেক্কা নেওয়ার চেষ্টা করে বালের মন্ত্রী, এইটাকে আজ গোডাউনে নিয়ে আসিস তো।
ওর বুকের ভিতরে থাকা কলিজার ওজন আমি আজ মাপে দেখব। আসিফ দীর্ঘশ্বাস ফেলে তার বুঝতে বাকি নেই নীর নিজের সম্পূর্ণ রাগ আজ মন্ত্রীর উপরে মেটাবে। কারণ মন্ত্রীর দোষ সে দেখছে না, ব্যবসার জন্যই কল দিয়েছে, কিন্তু নীরের বিরোধিতা করে সে অকালেই নিজের জীবন খোয়াতে চাই না, এখনও তার সাধের ময়নাকে বিয়ে করা বাকি। আসিফ, ওই মেয়েটার খোঁজ পেয়েছিস? আসিফ চোখ বড় বড় করে তাকায়। আপনি আমাকে কোনো মেয়ের খোঁজ করতে বলেছেন বলে আমার মনে পড়ছে না ভাই। নীর গ্রিলে হাত ঠেকিয়ে আকাশের দিকে তাকায়, আপন মনেই ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে না চাওয়া কিছু বলি। আমার এক রাতের বউ। আসিফ অবাক হয়ে জিজ্ঞেস করে। আপনি তো বলেছিলেন আপনি তার ছায়াটুকুও দেখতে চান না, সেজন্যই তো পরের দিনই ইউএসএতে চলে গিয়েছিলেন। খোঁজ লাগা আসিফ, তার সুস্থ হওয়ার জন্য হলেও আমার ওই মেয়েটাকে লাগবে। আসিফ কিছু বলতে চাইল, কিন্তু গলাতে আশ্রয় মুখ দিয়ে বের করার সাহস তার হল না, তাই কোনোরকম মাথা নেড়ে বেরিয়ে গেল। নীর তখন অস্থির দাঁড়িয়ে আছে, গ্রিলে হাত দিয়ে চোখের সামনে ভেসে উঠল তেজি অশ্রুতে পরিপূর্ণ একজোড়া চোখ যা তাকে শাসাচ্ছে। নীরের ঠোঁটে আনমনেই হাসি ফুটে উঠল, তা আবার কয়েক সেকেন্ড পরেই মিলিয়ে গেল। কেউ দেখল না সে হাসি, কেউ দেখল না আজ দীর্ঘ 12 বছর পরে নীরের ঠোঁটের কোনায় ফুটে ওঠা জীবন্ত হাসিটা। বিশাল কবরস্থানের সামনে গাড়ি থামতেই সেখান থেকে দ্রুত নেমে রিকশা আলার ভাড়া মিটিয়ে ছুটে গেল ভিতরে। নির্দিষ্ট কবরের সামনে এসে দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে কানে হাত দিয়ে এক নাগারে বলতে শুরু করল, সরি সরি আব্বু, আসলে কাজ সব মিটিয়ে আসতে আসতে দেরি হয়ে গেল। আর এমন হবে না, পাক্কা প্রমিজ। আমি জানি তো তুমি রাগ করনি, কিন্তু তবুও এতগুলো সরি। তোমার জন্য কেক এনেছি, কাল না তোমার জন্মদিন। বুড়ো হয়ে যাচ্ছ মিস্টার হ্যান্ডসাম। নিজের দিকে তাকিয়েছ, কতগুলো চুল পেকে গেল। কথাটা বলেই হাসতে লাগল আদ্রিতা। কখন যে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকল সে বুঝতে পারল না। হাঁটু ভেঙে কবরের সামনে বসে পড়ে আহাজারি করে বলে উঠে, ওহহ আব্বু উঠো না, কেক কাটবে না? দেখো তোমার ফেভারিট কেক। উঠো আব্বু, আর কত ঘুমাবা বলো, এবার উঠো। তোমাকে ছাড়া তোমার পরিটা ভালো নেই আব্বু, একবার উঠে দেখো। ওই নিষ্ঠুর লোকগুলো তোমার মেয়েকে খুব কষ্ট দিয়েছে আব্বু, তোমার মেয়েকে কত বাজে কথা শুনিয়েছে, কিন্তু দেখো প্রতিবাদ করার জন্য তুমি এলে না। আমার হয়ে লড়াই করতে তুমি এলে না। এটা কি ঠিক বলো না ও আব্বু? আমি আর পারছি না আব্বু, নিজেকে সামলাতে সামলাতে আমি ক্লান্ত। কবে থেকে দুই চোখে ঘুম আসে না আব্বু, তুমি না মাথায় হাত বোলালে আমি কিভাবে ঘুমাবো আব্বু গো, ফিরে আসো আব্বু। তুমি এতটা পাষাণ কিভাবে হলে? কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে আদ্রিতার। একসময় কবরের উপরেই শুয়ে পড়ে ঘুমিয়ে যায়। পাশ থেকে এক মৌলবি টাইপ লোক আদ্রিতাকে দেখে থমকালেন। মেয়ে মানুষের কবরের ভিতরে প্রবেশ করা নিষেধ, কিন্তু এই এতিম মেয়ের বুক ফাটা আহাজারির সামনে উনি চাইলেও কঠোরতা দেখাতে পারেন না। শুধু আল্লাহর কাছে দুই হাতে তুলে বলে উঠেন, এই মেয়েটার জীবনের সব দুঃখগুলো সুখে পরিণত করে দেও আল্লাহ, এই নিঃস্ব মেয়েটার আশ্রয় তুমি হয়ে যাও আল্লাহ। মৌলবি সেখান থেকে চলে যাওয়ার কিছু মুহূর্ত পরেই সেখানে এসে দাঁড়ায় বিশাল এক ব্ল্যাক মার্সেডিজ। ধীর পায়ে ঘুমন্ত আদ্রিতার কাছে এগিয়ে আসে একজোড়া কালো বুট। কালো পোশাকে আবৃত লোকটি হাঁটু গেড়ে ঘুমন্ত আদ্রিতার পাশে বসে পড়ল। ফর্সা হাত ছুঁয়ে দিল আদ্রিতার এলোমেলো চুল, সযত্নে গুজে দিল তা আদ্রিতার কানের পিঠে। গম্ভীর পুরুষালী কণ্ঠ হঠাৎ করে নিস্তব্ধ পরিবেশকে ভারী করতে খুব সহজেই সক্ষম হল। চোখের পানিটা তোর উপরে মানায় না আদরিনী, যার থাকা দরকার আদরের মাঝে ছোট বিড়াল ছানার মতো সযত্নে, আজ আমার এক ভুলের জন্য তার এইভাবে অসহায় হয়ে থাকতে হচ্ছে। আমার এই ভুল ক্ষমা করিস না আদরিনী, কখনো না। পুরুষালী বাহুডোরে মুহূর্তে আদ্রিতার ছোট বাহু উঠে এলো। ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির লাইটে স্পষ্ট হল আদ্রিতার চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো। মুহূর্তে শক্ত গম্ভীর পুরুষটির বুক কেঁপে উঠল। প্রতিনিয়ত ব্যায়াম করা শক্ত পেশিগুলোও যেন অবশতায় জড়ো হল। তার চোখ বেয়েও মুহূর্তে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, যা ঘুমন্ত আদ্রিতার অজানা রয়ে গেল। প্লিজ আমাকে ছোবেন না, আমি ওমন মেয়ে না কাকা, আমাকে রেহাই দেন, আমাকে নষ্ট করবেন না। আমি এখান থেকে চলে যাব, এই সীমানাতে আর কোনোদিন আসব না। আমাকে ছেড়ে দেন কাকা, আমাকে যেতে দিন।
রুমের এক কোনায় জোরসড় হয়ে আকুতির সুরে বলে উঠে অষ্টাদশী, তার এই আকুতি কানে তুলে না বাবার বয়সী লোকটা। নোংরা হাসি দিয়ে এগিয়ে আসে তাকে ধরতে। এইসব ঢঙের কথা আমার সামনে বলে লাভ নেই বুলবুলি। ভদ্র সমাজের মেয়ে আর যাই হোক রাতের আধারে অসুস্থ বাবাকে রেখে পতিতার দরজায় গিয়ে দাঁড়ায় না, তাই ন্যাকামো করো না, যা চাইবা তাই পাবা সোনা, চুপ থাকো তো দেখি। না আয়া! এক চিৎকারে ঘুম থেকে উঠে বসল আদ্রিতা। জোরে জোরে নিঃশ্বাস নিয়েও যেন নিঃশ্বাসের অভাবে দম আটকে আসছে তার, দুই হাত দিয়ে শক্ত করে চুল খামছে ধরেছে, কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না। একসময় চিৎকার করে উঠল, আপনাকে আমি ঘৃণা করি নীর, ঘৃণা করি। শুধুমাত্র আপনার জন্য আজ আমার সব হারিয়ে গেছে, আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আপনার জন্য প্রতিটা রাত আমার জন্য কালরাত্রিতে পরিণত হয়েছে। কেন করলেন এমন নীর চৌধুরী, কেন কেন? তখনই দরজা খুলে কফি হাতে প্রবেশ করল এক বলিষ্ঠ যুবক। তাকে দেখেই শান্ত হয়ে গেল আদ্রিতা। চোখ মুছে অভিমানে মুখ ফিরিয়ে নিল সে। পুরুষটি তার এই বাচ্চামো দেখে হাসল। এগিয়ে গেল তার দিকে। কি ব্যাপার আদরিনীর অভিমান বুঝি এখনো ভাঙ্গেনি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন, মানা করেছি না? কতবার বলেছি আমার থেকে দূরে থাকবেন, তাহলে কেন পিছু নিচ্ছেন? আমাকে রেহাই দেন, যেমনটা এত বছর আমার কথা মনে আসেনি, ভবিষ্যতে না আসলেই আমি খুশি হব। পুরুষটি কাতর গলায় বলে উঠে। আর কত অভিমান করে থাকবি, একবারের জন্য কি আমার দিকটা বিবেচনা করা যায় না রে বোন? কথাটা যেন আদ্রিতার কাটা ঘায়ে নুনের ছিটার মতো গিয়ে পড়ল। আপনার দিক? আপনার দিক কি দেখব আমি, বলুন আমাকে? আপনি তদিব্যি ছিলেন, বিদেশের মাটিতে নিজের নাম কামাতে ব্যস্ত ছিলেন। কারো সাথে একবার যোগাযোগ করার প্রয়োজন আপনি মনে করেননি আদ্রিয়ান খান। তাহলে আজ কেন? সে রাতে কত কি ঘটেছিল তার বিন্দুমাত্র অনুমান আপনার আছে? থাকবে কিভাবে, আপনি তো ব্যস্ত ছিলেন নিজেকে গড়তে। তাহলে গড়ুন না, নিজের সাম্রাজ্যে নিয়ে ভালো থাকুন, আমার খোঁজ যেমন সেদিন রাখেননি আজ কেন ভবিষ্যতেও রাখার প্রয়োজন নেই। আদ্রিয়ান কিছু বলবে তার আগেই রুমে প্রবেশ করে এক নারী অবয়ব। চোখে চশমা ঠিক করতে করতে এগিয়ে আসলো সে। তুই আবার এই অপাকে এই বাড়িতে কেন তুলে এনেছিস আদ্রিয়ান? এখনই এই বাড়ি থেকে এই আবর্জনাকে বের করে দে, না হলে এই অপবিত্র মেয়ে এই বাড়ির ও সর্বনাশ করে দিবে। মহিলার কথা শুনে আদ্রিতার চোখে পানি আসলো, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। মিস নওরিন খানের কথা শুনুন আদ্রিয়ান খান, আপনার মা কিন্তু একটা কথাও ভুল বলেনি, অবশ্য নষ্টার পেট থেকে তো আর ভালো কিছু আশা করা যায় না। আদর মুখ সামলে মা হয় তোর। আদ্রিয়ানের এমন কথায় হো হো করে হেসে উঠল আদ্রিতা। মা? মা কাকে বলে সে ব্যাখ্যা জানে তো আপনার শ্রদ্ধেয় মা জননী? একটু সময় পেলে জিজ্ঞেস করবেন তাকে কেমন। কথাটা বলেই আদ্রিতা বেরিয়ে গেল। নওরিন বেগম কিছু বলতে চাইলেও আদ্রিয়ানের রক্তিম চোখের দিকে তাকিয়ে বলতে পারলেন না। রাগে গজরাতে গজরাতে নিজেও বেরিয়ে গেলেন, আর আদ্রিয়ান পড়ে রইল সেখানেই। আদ্রিয়ান আদ্রিতার বড় ভাই, ব্যবসায়ী সাথে ডাক্তার। আজ লোকেশনে পৌঁছতে একটু সময় লেগে যায় আদ্রিতার। আদ্রিতা যেতেই যেন সবাই আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। সবাই ঘিরে ধরল তাকে। কি সবাই এইভাবে আমার দিকে এগিয়ে আসলো, ব্যাপার কি, সব ঠিক আছে তো? সবাই আমতা আমতা করতে শুরু করল। মেহের না পেরে নিজেই বলতে শুরু কর। যে ডিজাইনার নীর স্যারের ড্রেস ডিজাইন করেছে আর তারই দেখাতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছে, এখন তার জায়গায় অন্য কেউ যেতে চাইছে না। তার বড় কারণ নীর স্যারের রাগ, আর দ্বিতীয় কারণ যদি নীর স্যার কমপ্লেইন করে তাহলে চাকরি হারানোর ভয়ে। আদ্রিতার ভ্রু কুঁচকে গেল। ডিজাইন তো করাই আছে, শুধু গিয়ে দেখানো, এটা আর এমন কি? দেখ, কোনো ভুল থাকলে, কোনো ছেলে যদি নিয়ে যায় সাথে সাথে গুলি খাওয়ার চান্স ৯৯%, আর কোনো মেয়ে গেলে তারা নীর স্যারকে হ্যাবলার মতো দেখতে গিয়ে সব গণ্ডগোল করে দিবে, তাই আমরা ভাবছিলাম যে আমি যাব, এটাই তো। সবাই যেন আকাশের চাঁদ পেয়ে গেল একবারেই। সবার ঠোঁটেই হাসি ফুটে উঠল। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলল। তার ভয় লাগছে না, কিন্তু ওই পুরুষের সামনে যাওয়া তার পক্ষে সম্ভব না।
কিন্তু এটা তার জব। তাকে করতেই হবে। সিনিয়র হিসেবে তার দায়িত্ব একটু বেশি। তাই নিজেকে কোনোমতে বুঝিয়ে ড্রেসগুলো নিয়ে এগিয়ে গেল বাঘের খাঁচার দিকে। এত তাড়াতাড়ি আবারও তাকে অতীতের মুখোমুখি হতে হবে ভাবেনি। হঠাৎ করেই চোখের সামনে ভেসে উঠল 5 বছর আগের ঘটনা। কান্নারত অসহায় আদ্রিতার মুখের উপরে নীর পেপার আর টাকা ছুঁড়ে মেরে পেন এগিয়ে দেয়। সাইন ইট, আর এই যে টাকা। আপনার চাওয়ার 10 গুণ বেশি আছে এখানে। হ্যাভ ইট এন্ড জাস্ট গেট লস্ট। আদ্রিতা তাচ্ছিল্যের হাসে। না দেখেই কাগজে সই করে সুটকেস থেকে শুধু তার প্রয়োজনেই 20 লক্ষ টাকা নিয়ে উঠে পড়ে নীর তা দেখে তাচ্ছিল্য হেসে বলে ওঠে, আত্মসম্মান এরও একটা মূল্য থাকে মিস খান। যা আপনার নেই তাই এই ঢং করে লাভ নেই। আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়ানোর দুঃসাহস করবেন না। আপনার জন্য আমার শখের বাড়িটা নোংরা হয়ে গেল। আসিফ আবর্জনা বেরিয়ে গেল, আগুন লাগিয়ে দিবে এই বাড়িতে। আদ্রিতা পিছনে ঘুরে তাকায়। তাহলে তো আপনাকেও পুড়িয়ে ফেলা উচিত মিস্টার চৌধুরী। আপনার নিঃশ্বাসবধি আগুনে ঝলসে ফেলা উচিত, তাই নয় কি? দোয়া করবেন এই জীবনে যেন আপনার মুখোমুখো না হয়। বর্তমানে নীরের সে অগ্নিদৃষ্টি আদ্রিতার এখনও মনে আছে। তার ঠোঁটের কোণায় ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। আমার নিয়তি এতই খারাপ যে এই আপনি নামক নিকৃষ্ট মানুষের সামনে আমি কোনোদিনও আসতে চেয়েছিলাম না, সে আপনার দরজার সামনে আজ আবারও দাঁড়িয়ে আছি আমি। শুধু তফাতে একটাই, সেদিন এই 2 চোখে কষ্ট আর ব্যথা থাকলে আজ আছে আপনার জন্য ঘৃণা। আদ্রিতা গভীর এক নিঃশ্বাস নিয়ে দরজায় নক করতেই তা খুলে যায় আর আদ্রিতার চোখের সামনে যা ভেসে ওঠে না চাইতেও আদ্রিতার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসে। দরজা খুলতেই আদ্রিতা না চাইতেও চিৎকার করে ওঠে। তার চিৎকারে মুহূর্তেই নীরের উপর থেকে বিরক্ত নিয়ে সরে আসে অর্ধ উলঙ্গ এক রমণী। নিজের পোশাক ঠিক করতে করতে আদ্রিতার দিকে ঘুরে মিথিলা। আদ্রিতার শরীর ঘৃণায় রিরি করে ওঠে। মিথিলা এগিয়ে আসে আদ্রিতার দিকে, ঠোঁটের নষ্ট হয়ে যাওয়া লিপস্টিক হাত দিয়ে মুছতে মুছতে বলে ওঠে, হু আর ইউ? ম্যানারস বলতে একটা শব্দ আছে, ওইটা কি তোমার ডিকশনারিতে নেই? স্টুপিড। মিথিলার এমন কথায় আদ্রিতার শরীর জ্বলে উঠল রাগে। নিজেকে সংযত করে বলে উঠল, সরি ম্যাম, আমি নক করার উদ্দেশ্যতেই দরজায় করাঘাত করছিলাম, কিন্তু উইটা খুলে গেল। এখানে আমার ফ্লট কোথায় ম্যাম? আপনার আর আপনার হবু স্বামীর উচিত ছিল দরজা বন্ধ করে যা খুশি করা। আদ্রিতার থেকে এমন উত্তর আশা করেনি মিথিলা, অপমানে চিৎকার করে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! কথাটা বলেই থাপ্পড় মারার জন্য হাত উঠানোর আগেই তার হাত আটকে নিল কেউ। আদ্রিতা, মিথিলা দুইজনেই পিছনে তাকিয়ে দেখে স্বয়ং নীর দাঁড়িয়ে আছে। রক্তিম চোখজোড়া দেখেই মিথিলা কেমন একটু মিহিয়ে গেল। আমতা আমতা করে বলে উঠল, নীর বেবি, তুমি উঠে গেছ? নীর এখনো দেখেনি মিথিলার সামনে দাঁড়ানো আদ্রিতাকে। সম্পূর্ণ রাত না ঘুমিয়ে শেষ রাতের দিকে ঘুমিয়েছিল নীর, যার কারণে মেজাজ ঠিক ততটাই তুঙ্গে উঠে আছে তার। আমার রুম লক ছিল, এটা খুলল কিভাবে? সাহস কে দিয়েছে তোমাকে? নিজের লিমিট ক্রস করো না, নয়তো তোমার বাবা নিজের সব সম্পত্তি হারিয়েও তার মেয়েকে খুঁজে পাবে না। আর মান সম্মান খোয়ানোর ভয় নীর রুদ্র চৌধুরীর নেই। তাই ভুলেও এই কাজ করো না। গেট আউট। নীরের ধমকে মিথিলা চমকে উঠলেও আদ্রিতা বিরক্ত হয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে ব্যস্ত। মিথিলা রাগে ফুঁসতে ফুঁসতে আদ্রিতার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে হনহন করে বেরিয়ে গেল। আদ্রিতা নিজেও বের হয়ে যেতে নিলেই নীর হাত আঁকড়ে ধরে। আদ্রিতা অবাক চোখে তাকায় নীরের দিকে। শেষমেশ আবারও আমার দরজায় পা রাখতে হলোই তোমাকে সুইটহার্ট। আবার কি চাও? স্ত্রীর দাবি নিয়ে এসেছ নাকি? আদ্রিতা ঘৃণায় চোখ ফিরিয়ে নিল, তা দেখে উচ্চ স্বরে হেসে উঠল নীর। হ্যাচকাটাকে আদ্রিতাকে নিজের বুকে টেনে দরজা আটকে দিল। আদ্রিতা নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপ্রণ চেষ্টা করে যাচ্ছে। এইসব কি ধরনের অসভ্যতাম স্যার? আমার হাত ছাড়ুন।
মোচড়ামুচড়ি করে লাভ নেই সুইটহার্ট, তুমি নিজেই আমার খাঁচায় ধরা দিয়েছ, তাই এখন ছুটতে চেয়েও লাভ হবে না। নীর কথাটা বলেই আদ্রিতার ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলেই আদ্রিতা চিৎকার করে ওঠে। আর ইউ ম্যাড? হঠাৎ ধমকে আতকে উঠে আদ্রিতা। আশেপাশের পরিবেশ দেখে বুঝতে বাকি থাকে না সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। দীর্ঘশ্বাস ছেড়ে চোখ তুলতেই দেখতে পাই নীর ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে, বুকের উপরে হাত ভাঁজ করে। নীরের পরনে শুধু একটা ঢিলা ট্রাউজার, পিটানো শরীর উন্মুক্ত। আদ্রিতার গলা শুকিয়ে এলো, তবুও নিজেকে সামলে বলে উঠল, আপনার সঙ্গীতের জন্য ড্রেস নিয়ে এসেছিলাম, ট্রায়ালের জন্য। কোনো ফিটিং বা ডিজাইনের সমস্যা হলে তা ঠিক করা হবে। নীর ভ্রু কুঁচকাল, হয়তো চেষ্টা করছে মুখের আদলের সাথে কাউকে মেলানোর, কিন্তু সে ব্যর্থ। চশমার আড়ালে ঠিকভাবে বোঝা যাচ্ছে না ঘোলাটে মনির চোখ জোড়া। আপনাকে দেখে তো ডিজাইনার না বরং স্টাফ মনে হচ্ছে। জি স্যার, আসলে উনি গুরুতর অসুস্থ, সে কারণে আমি সিনিয়র স্টাফ হওয়ায় আমি এসেছি। ফ্যাশন সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। ফ্যাশন ডিজাইনিং এর উপরে আমি পড়াশোনা করছি, তাই এই নিয়ে আপনাকে বিন্দু মাত্র গাফলতি করব না। নীরের তীক্ষ্ণ বুদ্ধি বলছে মেয়েটা কিছু লুকাতে চাইছে, কিন্তু কি সন্দেহের কাঁটা তখনও আদ্রিতার উপরেই ঘুরছে। নীর কিছু না বলে রুমের ভিতরে ঢুকে সোফায় শরীর এলিয়ে বসে পড়ল। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলল। আসার সময় বুদ্ধি করে মেহেরের রোদ চশমাটা পরার বুদ্ধিটার প্রশংসা করতেও ভুলল না। আদ্রিতা ভিতরে এগিয়ে এসে ৫-৬টা পাঞ্জাবি এক সমানভাবে রাখল। কিন্তু সেদিকে নীরের খেয়াল নেই, সে এখনও ব্যস্ত আদ্রিতাকে পরখ করতে। সে ব্যস্ত তাকে কারো সাথে মেলাতে, হয়তো নিজের এক রাতের বউ এর সাথে। স্যার, কোনোটা আগে ট্রাই করবেন? ঘরের মধ্যে সানগ্লাস পরার কারণ কি মিস স্টাফ? কিছু লুকাতে চাইছেন নাকি কিছু বের করতে চাইছেন? আদ্রিতা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলে উঠল, আসলো স্যার, আমার চোখে ইনফেকশন হয়েছে, সেজন্য সানগ্লাস পরা। সানগ্লাস খুলেন মিস, আমিও দেখতে চাই ঠিক কী রকম ইনফেকশন। আদ্রিতার এবার রাগ লাগছে। একে তো এই লোকটার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাই তার সহ্য হচ্ছে না, তার উপরে এর অযথা জেরা। নিয়ন্ত্রণ হারিয়ে কাট কাট গলায় বলে উঠল, স্যার, আপনার প্রয়োজন ড্রেস, আমার চোখ দিয়ে কাজ নেই আপনার, তাই আশা করব এইসব প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না। নীর বাঁকা হাসল, চোখের দৃষ্টি ধারালো করে হাতের ইশারায় একটা পাঞ্জাবি দেখাল। আদ্রিতা মাথা নিচু করে সেটি নীরের হায় ধরিয়ে দিল। নীর কিছুটা গা ঝাড়ার মতো করে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়াল। পাঞ্জাবি মাথা গলিয়ে ঢুকিয়ে হাতের ইশারায় আদ্রিতাকে কাছে ডাকল। আদ্রিতা ভেঙচি কেটে এগিয়ে এলো। কোনো সমস্যা স্যার? নীর কোনো ভঙ্গিমা না করে বলে উঠল, বোতামগুলো লাগিয়ে দিন মিস স্টাফ। আদ্রিতা রাগী কণ্ঠে বলে উঠল, আমি আপনার স্ত্রী নই স্যার, এই কাজ আমার না। হঠাৎ করেই নীর আদ্রিতার মুখের কাছে ঝুঁকে আসলো, সাথে সাথে পিছিয়ে গেল আদ্রিতা। স্ত্রী নন বুঝি? আদ্রিতা ভয় পেল, সে জানে কেন। তার মেরুদণ্ড বেয়ে হিম শীতল তরঙ্গ যেন বয়ে গেল। আদ্রিতা এদিক ওদিক তাকাচ্ছে, কখন ছুটে পালাবে তার অপেক্ষার প্রহর গুনছে সে। এটা পারফেক্ট আছে, এটা রেখে যান। আর ঘাম মুছে ফেলুন মিস স্টাফ, নয়তো বাহিরের কেউ দেখলে ভাববে কি নাকি করে ঘাম ঝরিয়ে ফেলেছেন। জানেনই তো মানুষ কতটা নিকৃষ্ট। পিছনে ঘুরে যেতে যেতে আদ্রিতা তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলে উঠল, আপনার থেকে কম। আকস্মিক আদ্রিতার হাত মুছড়ে ধরল নীর। আদ্রিতার পিঠ নিজের বুকের সাথে আঁকড়ে ধরে হিসহিসিয়ে বলে উঠল, আমার থেকে নিকৃষ্ট কেউ হতে পারবে না বেবি ডোল, কেউ চেষ্টা করলেও পারবে না। তাই আমার সাথে কারো তুলনা করে বোকামি করো না। চশমার আড়ালে নিজের অনুভূতি লুকানোর বৃথা চেষ্টা করে নিজের বাচ্চামোর পরিচয় দিয়ে লাভ নেই। কথাটা বলেই ছেড়ে দিল নীর আদ্রিতা। আদ্রিতা ছাড়া পেয়ে নিজের হাত বুকে বেঁধে দ্রুত পায়ে সেখান থেকে যেতে নিলেই আবারও থেমে যায় নীরের প্রশ্নে, নাম কি মিস স্টাফ?
আমার বিয়েতে কে কে স্টাফ হিসেবে আছে জানা তো প্রয়োজন বলা যায় না। আমার বিয়ের আয়োজন করতে এসে আমাকেই খুন করে ফেলল। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার কি ঠিক না? আদ্রিতা স্মিত হাসল, পিছনে না ঘুরেও বলে উঠল। মেহের। আদ্রিতা চলে যেতেই নীর আবারও সোফায় শরীর এলিয়ে দিল, উচ্চ স্বরে হেসে বলে উঠল। আই লাইক ইট, আই লাইক ইট। মাঝে মধ্যে এমন এন্টারটেইনমেন্ট না হলে চলে না, ছাহ মাথার জীবন। কথাটা বলেই উচ্চ স্বরে হেসে উঠল নীর। হাতের পাঞ্জাবিকে দূরে ছুঁড়ে দিয়ে বলে উঠল। সামান্য এক মাছের জন্য এইভাবে আমাকে জাল পাতা লাগবে? ব্যাপারটা নিছক স্বপ্ন ছাড়া আর কিছুই না। আর সব স্বপ্ন পূরণ করা নীরের স্টাইল। আদ্রিতা রুম থেকে বেরিয়ে এসে হাঁফাতে থাকে। চোখের কোনোয় স্পষ্ট পানি, কিন্তু কি জন্য সে জানে না। আদ্রিতা এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে স্পষ্ট বাহিরের সম্পূর্ণ দৃশ্য দেখা যাচ্ছে। এই তো একটু দূরেই স্টেজ সাজানো হচ্ছে, যেখানে আজ রাতে সঙ্গীত হবে। আদ্রিতা হৃদয় কম্পিত হল, চোখের সামনে ভেসে উঠল তার সই করা পেপারস। আদ্রিতা যখন সই করার পরে নীরের দিকে কাগজটি ছুঁড়ে মেরেছিল তখন দেখেছিল কাগজটি আর কিছুর না বরং ম্যারেজ সার্টিফিকেটের একটা সই। আদ্রিতার অজান্তে করা সেদিনের একটা সই তার পাশে জুড়ে দিয়েছিল নীর নামক পুরুষটির নাম। আদ্রিতার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। সেদিন কেন এমনটা করেছিলেন আমি জানি না নীর রুদ্র চৌধুরী, আর জানার রুচিটুকুও আমার মধ্যে অবশিষ্ট ছিল না। কিন্তু বিয়ে তো আপনি সজ্ঞানে করেছিলেন। না বলি কবুল না থাকুক সাক্ষী, কিন্তু সে বিয়ে হয়েছিল, আপনি তো সে বিয়েটাকেও মর্যাদা দিলেন না। আপনি আর কতটা নিকৃষ্ট হতে পারেন আমার জানা নেই। আদ্রিতা চলে যেতেই আড়াল থেকে বেরিয়ে আসে কেউ, ঠোঁটে তার কুটিল হাসি। পান খাওয়া দাঁতের সে বিচ্ছিরি হাসি দিয়ে আড়াল থেকে বেরিয়ে আসে। নিজের অকেজো পায়ের উপরে হাত ঘুরিয়ে বলে ওঠে, তোকে ধ্বংস করার এত সুন্দর এক হাতিয়ার পেয়ে যাব কল্পনাও করিনি নীর। কোথায় আমি ওই থার্ড ক্লাস মিথিলাকে হাত করতে চেয়েছিলাম, কিন্তু আসলো গুটি তো আমার সামনে দাঁড়িয়েছিল। আমি টেরও পাইনি। কিন্তু এবার খেলা জমবে নীর, এবার মাফিয়া নীর চৌধুরী টের পাবে দুর্বলতা কাকে বলে। কিন্তু এখন না, আরেকটু মজা বারুক। এখন টান দিল কলিজায় লাগবে না, আরেকটু গভীরে যাওয়া লাগবে, আরও গভীরে। হা হা হা। নীর এক হাতে ফোন কানে ধরে, আরেক হাত দিয়ে কফির কাপ নিয়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নিচের সম্পূর্ণ সাজসজ্জার দিকে। হঠাৎ করেই চোখ আটকে গেল ফুল গলায় পেঁচিয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতার দিকে। এখন চোখে চশমা নেই আদ্রিতার, চুলগুলো পেন্সিল দিয়ে খোপা করে রেখেছে উঁচু করে। নীরের ভ্রু কুঁচকে গেল। সকালেই তো দেখেছিল মেয়েটাকে হিজাব পরা অবস্থাতে, তাহলে হিজাব রেখে চুল কেন খোলা থাকবে তার? নীরের চোখজোড়া কেমন রক্তিম হতে শুরু করল, কাপ ধরে থাকা হাতের পেশিগুলো ফুলে ফুলে উঠে আছে। ওইদিকে ফোনের অপর পাশের ব্যক্তি অনবরত হ্যালো হ্যালো করেই যাচ্ছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই নীরের। তার দৃষ্টি এখনও আদ্রিতার উপরেই আবদ্ধ। কিন্তু কেন সে জানে না তার এই রাগের কারণ, ও সে জানে না। এমন না যে সে খুব ধর্মপরায়ণ মানুষ, কিন্তু তবুও কেন যেন আজ সেটাও তার মনে আসলো না। তার আশেপাশে ঘোরা ওয়েস্টার্ন ড্রেস পরিহিত নারীদের দেখলেও তার রাগ উঠে না, তাহলে শালীন পোশাকেও চুল খোলা অবস্থায় আদ্রিতাকে সহ্য হচ্ছে না কেন তার? এই প্রশ্নটাই যেন নীরের রাগ আরও বাড়িয়ে দিল। আকস্মিক আদ্রিতা উপরের দিকে তাকালো, সাথে সাথেই দূর ব্যাকনিতে দাঁড়ানো নীরের সাথে দৃষ্টি মিলতেই ভ্রু কুঁচকে ফেলল। আপন মনেই বিড়বিড় করে বলে উঠল, এই লোক নাকি বিলিনিয়ার কোটিপতি, তাহলে এত টাকা করে কি? সামান্য নিজের জন্য একটা শার্ট বা টি শার্ট কিনতে পারে না, সারাদিন এমন অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। মানছি বডি তার জোস্তাই বলে ওঠতাও না। হৃত্বিক রোশানের ভাবনিতে আইসে পোলাই ছেলে, যে না চেহারা নাম আবার পেয়ারা। হ্যাঁ। আদ্রিতা ভেঙচি কেটে নিজের কাজে মন দিল। এদিকে নীর স্পষ্ট দেখতে পেল সে মুখ বাঁকানোর ভঙ্গি। নীর চোখ বড় বড় করে তাকালো সেদিকে। কি আজব, নীর চৌধুরীকে নাকি সামান্য একটা পিচ্চি মেয়ে ভেঙচি কেটে দিল, আর নীর চৌধুরী শান্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা হজম করে নিল ভাবা যায়।
ভাই। আসিফের ডাকে ঘোর কাটে নীরের। আদ্রিতার থেকে চোখ সরিয়ে তাকায় আসিফের দিকে। বল। আশফি ঘামছে, ভয়ে তার হাত কাঁপছে, বুকের ধুকপুকানি বেড়ে চলেছে সময়ের সাথে সাথে। 5 ফুট 9.5 ইঞ্চির চওড়া দেহের অধিকারী আসিফ, যার রাগ দেখে গ্যাংস্টার, পুলিশ, মাস্তানরাও ভয় পায়। সে কাঁপছে নীরের সামনে। ব্যাপারটা নীরের ভালো লাগে, কেন ভালো লাগে সে জানে না, কিন্তু আসিফের এই অতিরিক্ত মাত্রায় শ্রদ্ধা আর ভালোবাসা তার ভালো লাগে। অনেক কষ্টে আসিফ উচ্চারণ করতে সক্ষম হয়। স্যার, আমি মেয়েটার খোঁজ পাইনি। আমাকে মাফ করে দিবেন ভাই, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও নাহিদ খানের মেয়ের কোনো হদিশ নেই, এমনকি কোথাও তার একটা ছবি, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক ডিটেইলস কিছু নেই। যেন কেউ আড়াল থেকেই নাহিদ খানের মেয়েকে প্রোটেক্ট করছে, একটা অদৃশ্য বলয়ে তাকে ঘিরে রেখেছে। আর নয়তো কি আসিফ, কমপ্লিট কর। সেদিন যখন আপনার কথা মতো বাগান বাড়িতে আগুন লাগানো হয়েছিল, তার কিছুক্ষণ পরেই নাকি মেয়েটাকে ওইখানে দেখা গিয়েছিল, আর তার পরের দিন থেকেই মেয়েটার কোনো খোঁজ কারো কাছে নেই। হয়তো সেদিন সে ওইখানেই। কথা শেষ করার আগেই নীর রক্তবর্ণ চোখে তাকালো আসিফের দিকে। আসিফের কলার ধরে গ্লিলের সাথে আটকে রাগে হিসহিসিয়ে বলে উঠল, আমি তাকে জীবিত চাই আসিফ। তাকে বাঁচতে হবে, আমার অপমান ঘৃণা সহ্য করতে হলেও তাকে বাঁচতে হবে। তার বাপের করা প্রতিটা কাজের হিসেব দিতে তাকে বাঁচতে হবে। তার নিজের গায়ে কালির ছিটা লাগানোর দোষের শাস্তি ভোগ করতে হলেও তাকে বাঁচতে হবে, বুঝতে পেরেছিস তুই? শেষের কথাটা উচ্চস্বরে বলে উঠার কারণে নিচের অনেক মানুষই আতকে উঠে উপরের দিকে তাকায়। আদ্রিতার চোখও বড় বড় হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেই, মনে মনে বলে উঠে, এরা নিজেদের মাঝেও লড়াই করে, আজায়রা সব মাফিয়া। হা। সন্ধ্যার পরে একে একে আমন্ত্রিত সকল গেস্ট এসে হাজির হতে শুরু করেছে। গেস্টদের লিস্টে সব বড় বড় মন্ত্রী, মিনিস্টার, পুলিশ, আর্মি, উচ্চ পদস্থ কর্মকর্তা, বিজনেসম্যানরাই আমন্ত্রিত। বড় বড় মাফিয়া লিডার, গ্যাংস্টার কেউ বাদ যায়নি। যাবেও বা কেন স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে এবং মাফিয়া কিংয়ের বিয়ের অনুষ্ঠান। একমাত্র মেয়ের বিয়ে নিয়ে হাজারো শখ মিথিলার বাবার। আদ্রিতা সবকিছু তদরকারি করছে, শাড়িতে একটু বিরক্ত লাগলেও সে বাধ্য, কারণ স্টাফ হলেও সবকিছুর একটা ডেকোরাম থাকে আর তা মেইনটেইন করেই চলতে হয়। তাই না চাইতেও হালকা গর্জিয়াস শাড়ি পরেছে। সাথে মেহের জোর করে একটু সাজিয়ে দিয়েছে। এই দেখ ছেলেটা কি সুন্দর, তাই না? মেহেরের কথায় চোখ ছোট ছোট করে তাকায় আদ্রিতা। এই নিয়ে 10টার মতো ছেলে দেখেছে আর প্রতিবার একই ডায়লগ দিয়েছে। অতিষ্ঠ হয়ে বলে উঠে আদ্রিতা, আর কয়জনকে সুন্দর লাগবে তোর বলবি? মেহের ইনোসেন্ট ফেস করে বলে উঠে, এই বড়লোক ছেলেগুলো এত সুন্দর, আমার কি দোষ বল? কপালে ত নাই, কপালে ত আছে সে চান্দু মান্দু, রফিক শফিক। তাই বলে কি একটু সৌন্দর্যের মজা নিব না? লেহ বইন, কিন্তু আমাকে কাজ করতে দে। এখান থেকে একটা কমপ্লেইন দিল আমাদের কি অবস্থা হবে ভাবে রাখিস। আরে ধুর, ভাবিস না তো, বসো, এমনিতেও তোরে কিছু বলবে না। আদ্রিতা গিফট বক্সগুলো তুলে হাঁটা ধরে পিছনে তাকিয়ে রাগে ফুসফুস করতে বলে উঠে, হো, আমি তার বউ লাগি যে? মেহের কিছু বলতে যাবে তার আগেই শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়তে নিবে তার আগেই বলিষ্ঠ এক হাত এসে আঁকড়ে ধরে আদ্রিতার হাত। আদ্রিতা আস্তে আস্তে চোখ খুলেই দেখে, আদ্রিতা নিজেকে সামলে সামনের মানুষটাকে ধন্যবাদ দিতেই কয়জন কালো পোশাকধারী লোক এসে তাকে তুলে নিয়ে চলে যায়। আকস্মিক কাজে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রই আদ্রিতা আর মেহের। মেহের নিজের উত্তেজনা সামলাতে না পেরে বলে ওঠে, কেসটা হলো কি? তোকে ধরল ওই লোকটাই বা কে, আর তাকে তুলে নিয়ে যাওয়া ওই 2 গার্ডই বা কে? ওইসব ভাবার সময় নেই, আগে চল লোকটাকে বাঁচিয়ে। মেহের কাচুমাচু করে বলে উঠল, ওইরকম ভোটকা বডি বিল্ডারের সাথে আমার মতো মাসুম বাচ্চা পারবে নাকি বল? চল ছেলেদের ডাকি। আদ্রিতা রাগী চোখে মেহেরের দিকে তাকিয়ে হেঁটে যেতে যেতে বলে উঠল, যা করার দ্রুত কর। মেহেরের উত্তরের আশা না করেই আদ্রিতা হন হন করে এগিয়ে যায় ওই 2 লোকের দিকে।
স্টেজের পেছনে দিকটা বর্তমানে ফাঁকা আর এদিকে অন্ধকার ও হয়ে আছে। কিন্তু আদ্রিতার সেদিকে খেয়াল নেই, তাকে এখন ওই লোককে বাঁচাতে হবে। আজব কথা, লোকটা গেল কই? হঠাৎ করেই পিছন থেকে এক পুরুষালী গম্ভীর কণ্ঠ ভেসে উঠল। যমরাজের দরজায়। তুমিও যেতে চাও নাকি সুইট হার্ট? হালকা টেনে। আদ্রিতা ভয় পেল, পিছনে তাকানোর সাহস হলো না তার। কিন্তু সে টের পাচ্ছে তার বুক কাঁপছে, হাত পা অস্থিরভাবে ঘামছে। আদ্রিতা পুরুষালী শরীর থেকে ভেসে আসা স্ট্রং পারফিউমের ঘ্রাণের তীব্রতা নিজের খুব কাছ থেকে টের পাচ্ছে। সে চাইছে এখান থেকে পালাতে, কিন্তু তার পা যেন জমে আছে। হঠাৎ ঘাড়ে উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পেতেই কেঁপে উঠে আদ্রিতা। শরীর যেন জমে হিম হয়ে গেছে তার। পালাও, সময় আছে, পালাও। বাঘের সাথে খেলতে আসলো, পরিণতিতে বাঁচার সম্ভাবনা থাকলেও এনাকোনোডার শিকার হলে বাঁচার সম্ভাবনা থাকে না। সম্পূর্ণ গিলে গেলে আদ্রিতা কোনোমতে নিজের পা সচল করে দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। আদ্রিতা যেতে যেতে শুনতে পাই, কাল থেকে যদি হিজাব ছাড়া দেখেছি তাহলে চুল কেটে দিব। আদ্রিতার কদম সাথে সাথে থেমে যায়। ঘৃণা আর অশ্রুতে ভরে উঠে, চোখ রাগে চিৎকার করে বলে ওঠে, যার সম্মান সম্পূর্ণ সমাজের সামনে অনেক আগেই নিলাম করে দিয়েছেন, তার আবার হিজাব? হা, হিজাব পর্দা পবিত্রতার প্রতীক, আর আমি এই সমাজের চোখে আমি নষ্টা। যে নিজের বাবার অসুস্থ শরীর ফেলে বড়লোক ছেলের কাছে গিয়েছিল শরীর বিলিয়ে দিতে। তাই এই সব কথা আমাকে বলবেন না। আদ্রিতা আর থামেনি, পিছনে ফিরে দেখেওনি ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থাকা এক কঠোর ছায়াকে, যার মাথায় হঠাৎ করেই প্রশ্নের আদল পাকিয়েছে। যে এত বছর পরে পুরাতন সমীকরণ পুনরায় মিলানোর কাজে লেগেছে। আদ্রিতা স্টাফরুমে ঢুকে দরজা বন্ধ করে বসে পড়ে অঝরে কান্না করতে করতে চিল্লিয়ে উঠে, আপনি আপাদমস্তক একটা মিথ্যায় মোড়ানো মানুষ, আপনি নিকৃষ্ট। আমি ভুলতে পারব না সে দিনগুলো। নীর চৌধুরী আমার সাজানো গুছানো জীবনটাকে এলোমেলো করে দেওয়ার অপরাধের প্রতিটা হিসাব আমি মনে রেখেছি। নীর চৌধুরী, মনে রেখেছি 5 বছর আগের সে রাত। অতীত। পতিতাপল্লী ভদ্র সমাজের মানুষের কাছে দিনের আলোয় যা নিষিদ্ধ হলেও রাতের আধারে এই অন্ধকার দুনিয়ায় আলো খুঁজতে চলে আসে। প্রথমবার এই জায়গায় এসে থামতেই গা গুলিয়ে উঠে অষ্টাদশীর। এক এক জানার পোশাক দেখে মাথা চক্কর দিয়ে উঠে তার। চোখ দুইটা বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। পরিস্থিতি আজ তাকে কোনো দুয়ারে নিয়ে এসেছে ভাবতেই বুকে কামড় দিয়ে উঠে। এ কেমন পরিস্থিতি আল্লাহ! আমার আব্বু এমনিই মারা যাবে আমাকে এই জায়গায় দেখে, যাকে আজীবন ধর্মের পথে রেখেছে, আজ তার সে মেয়ে কি না পতিতা পল্লীতে দাঁড়িয়ে আছে। এ কেমন অসহায়ত্ব, এ কেমন তোমার পরীক্ষা আল্লাহ! ওই একটা মানুষ ব্যতীত আমার আর কে আছে তাকে বাঁচাতে? আমাকে এত নিচে নামা লাগবে তা কল্পনাও করিনি আমি। আকস্মিক চিৎকারে সবাই তাকায় অষ্টাদশীর দিকে। সবার যেন চোখ বেরিয়ে আসার উপক্রম। এই রকম এক জায়গায় কালো বোরখায় আবৃত এক কন্যাকে দেখে অবাক হওয়ার এই কথা। অষ্টাদশীর পা উঠছে না। এর ভিতরে যাওয়ার মতো সাহস তার নেই, হওয়ার কথাও না। তার মাথা কাজ করছে না। নিজের হাতে থাকা কাগজের টুকরায় আরও একবার নজর বুলালো, এই আশাতে যদি কোনো চমৎকার হয়ে যায়, যদি কোনোভাবে ঠিকানা এখানে অন্য লিখা থাকে। কিন্তু না, ঠিকানা ঠিকই আছে। সে ঠিক ঠিকানাতেই এসেছে। অষ্টাদশী নিজেকে শক্ত করে উঠে দাঁড়ায়। আমাকে পারতেই হবে, তার জন্য জীবন দিতে হলে তাও রাজি। বাকিটা দেখা যাবে। আগে ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার চিন্তাতেই গায়ে কাটা দিয়ে উঠল আদ্রিতার। পা যেন আশার হয়ে গেছে তার, চাইলেও সম্ভব হচ্ছে না এক ধাপ দেওয়ার। এক্সকিউজ মি, আপনি মিস আদ্রিতা খান? হঠাৎ পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনে আতকে উঠল আদ্রিতা। এই বুঝি সব শেষ? তার আব্বু বুঝি এবার জেনে যাবে তার মেয়ে কোনো জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে? আদ্রিতা ভয় পিছনে ঘুরে দাঁড়াতেই অপরিচিত এক মুখ চোখের সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে কাপা কাপা গলায় বলে ওঠে, জি, আপনাকে আমাদের সাথে যেতে হবে। কেন? নিজের আব্বুর জীবন বাঁচাতে চাইলে সময় নষ্ট না করে চলুন। আদ্রিতা একবার পিছনে তাকালো, একবার সামনে দণ্ডায়মান পুরুষের দিকে।
পোশাক আশাকে ভদ্র বলেই মনে হল, কিন্তু আদৌ ভদ্র তো? কিন্তু আদ্রিতার কাছে আর কোনো অপশন কই? তার অবস্থা এখন সামনে কূপ পিছনে খাদ। আদ্রিতা আর কোনো কথা না বলে উঠে বসল গাড়িতে, গন্তব্য তার অজানা। সে জানে না এই এক রাতে তাকে আর কত কিছুর মুখোমুখি হতে হবে। আই মিস ইউ ভাই, এই সময় তোর খুব প্রয়োজন আমার। কিন্তু কই তুই? ফিরে আই ভাই, তোর মিষ্টি বাচ্চা একা একা এত সব সামলে উঠতে পারছে না। আদ্রিতা চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানি। নিকাবের নিচে সে পানিগুলো দেখতে পেল না তার পাশে ড্রাইভার সিটে বসে থাকা ব্যক্তি। গন্তব্যেতে পৌঁছাতেই আদ্রিতা মাথা তুলে তাকাল। বিশাল বড় বাগান বাড়ির সামনে গাড়ি থেমেছে। নিশ্চয় কোনো বড়লোকের ভিটে এটা। আদ্রিতা তাচ্ছিল্যে করে হাসল। সে সামান্য ২০ লক্ষ এর জন্য দৌড়াদৌড়ি করছে, ব্যাংক থেকে শুরু করে বড় ব্যবসায়ীদের কাছেও গিয়েছিল। তাদের ব্যাংক ব্যালেন্স কয়েক কোটি টাকা, কিন্তু তবুও তারা ফিরিয়ে দিয়েছে আদ্রিতাকে। আদ্রিতা ভিতরে প্রবেশ করতেই দেখল সোফায় রাজকীয় ভঙ্গিতে বসে আছেন এক যুবক। অন্ধকারে মুখ স্পষ্ট না হলেও দেহের গঠন স্পষ্ট। আকর্ষণীয় এক দৈহিক গঠনের অধিকারী যুবককে বড্ড চেনা চেনা লাগল আদ্রিতার নিকট, কিন্তু এই মুহূর্তে এই নিয়ে বেশি ভাবল না সে। তো মিস আদ্রিতা, কত কোটি টাকা প্রয়োজন? নিজের দেহ বিক্রির বিনিময়ে কত টাকা চান আপনি? শরীর গুলিয়ে উঠল যুবকের কথা বলার ভঙ্গিতে। নিজেকে সামলে বলে উঠল, আপনি যা ভাবছেন আমি সেটা না। আমি একজন ভদ্র ফ্যামিলিতে বড় হয়েছি। কিছু সমস্যার কারণে। কথা সম্পূর্ণ হওয়ার আগেই সোফা থেকে উঠে দাঁড়ায় যুবক। আদ্রিতা কিছুটা ভয় পেয়ে যায়। কেন ভয় পেল সে জানে না, কিন্তু যুবকের এই নিস্তব্ধতা তাকে শিউরে তুলছে। আপনি কোনো পরিবার থেকে বিলং করেন তা জানতে নীর রক্তিম চৌধুরীর বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। আর যে জিনিসে নীর চৌধুরীর ইন্টারেস্ট আছে তা সে যে কোনো দামে হাসিল করেই ছাড়ে। কথাটা বলেই এক হাত দিয়ে আদ্রিতার কোমর জড়িয়ে নিজের বুকে টেনে নিয়ে আসে নীর। আদ্রিতার সর্বাঙ্গে কম্পন ধরে। নিজের শরীরের উপর ঘৃণা হচ্ছে তার, কিন্তু সে অসহায়। আজ তার হাতে কিছু নেই করার জন্য। নীর নিজের আঙুল ছোয়ালো আদ্রিতার নিকাবে আবৃত চেহারাতে। অন্ধকারেও চাঁদের আলোতে দুইজনার চোখ স্পষ্ট দেখা যাচ্ছে, একজনার চোখে ঘৃণা, কিন্তু অপরজনার চোখ শান্ত, যেখানে স্পষ্ট পরিহাস। আচমকাই আদ্রিতার মুখের উপর থেকে নিকাব সরিয়ে আদ্রিতার অধরের সাথে নিজের অধর মিলিয়ে দিল নীর। একবারের জন্য তাকালো না আদ্রিতার অশ্রুসিক্ত মুখের দিকে, তার দৃষ্টি আটকে আছে আদ্রিতার হালকা বাদামি চোখের দিকে। নীরের স্পর্শ ক্রমশ ভারী হলেও সে স্পর্শে না ছিল আবেগ, না ছিল ভালোবাসা, ছিল শুধু আক্রোশ আর জেদ। আদ্রিতা স্তব্ধ হয়ে গেল, বরফের মতো আশার হয়ে এল তার সম্পূর্ণ শরীর, নড়ার মতো শক্তিটাও রইল না, চোখ দিয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। ঠিক সে সময় লাইট জ্বলে উঠল, মাত্র কয়েক সেকেন্ডের জন্য লাইট জ্বলে আবারও বন্ধ হয়ে গেল। কিন্তু সেদিকে খেয়াল করার সময় কই আদ্রিতার। সে নিজের সাথেই লড়তে ব্যস্ত। চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে তার। প্রতিবাদ করার সময়টুকু তার নেই। নীর এক ঝটকায় আদ্রিতাকে নিচে ফেলে দিল। আকস্মিক এমন প্রহারের জন্য প্রস্তুত ছিল না আদ্রিতা। আদ্রিতা অবাক চোখে তাকিয়ে রইল তার সামনে দাঁড়ানো বলিষ্ঠ যুবকের দিকে। নীর হাঁটু মুড়ে বসল আদ্রিতার সামনে, লম্বা আঙুল দিয়ে আদ্রিতার চোয়াল আঁকড়ে নিজের মুখের কাছে এনে বলে উঠে, অবাক হয়ে লাভ নেই সুইট হার্ট। এ তো কেবল শুরু, ধীরে ধীরে কোনো কোনো ধাক্কা খেতে হবে, তার হিসাবও রাখা তোমার দ্বারা সম্ভব হবে না। আদ্রিতা চোখ বন্ধ করে সয়ে গেল সব। নীর আদ্রিতার নিকাব ফেলে উঠে দাঁড়ায়।
গলার আওয়াজ একটু বাড়িয়ে বলে ওঠে, আসিফ পেপারস, পেন আর সুটকেস নিয়ে আয়। আসিফ নামক ব্যক্তি 2 সেকেন্ডও নেই না, নীরের আদেশ মোতাবেক সব নিয়ে এসে নীরের সামনে দেয়। নীর পেপারস নিয়ে আদ্রিতার সামনে ছুঁড়ে ফেলে পেনও এগিয়ে দেয়। সাইন ইট, আর এই যে টাকা। আপনার চাওয়ার 10 গুণ বেশি আছে এখানে। হ্যাভ ইট অ্যান্ড জাস্ট গেট লস্ট। আদ্রিতা তাচ্ছিল্যের হাসে। না দেখেই কাগজে সই করে সুটকেস থেকে শুধু তার প্রয়োজনের 20 লক্ষ টাকা নিয়ে উঠে পড়ে কাগজ নীরের দিকে এগিয়ে দিতেই চোখ যায় কাগজে লেখা ম্যারেজ রেজিস্ট্রেশন পেপার। আদ্রিতা কিছু বলবে তার আগেই নীর কাগজ ছিনিয়ে কটাক্ষ করে হাসে ওঠে। আত্মসম্মান এরও একটা মূল্য থাকে মিস খান। যা আপনার নেই তাই এই ঢং করে লাভ নেই। আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়ানোর দুঃসাহস করবেন না। আপনার জন্য আমার শখের বাড়িটা নোংরা হয়ে গেল। আসিফ আবর্জনা বেরিয়ে গেল, আগুন লাগিয়ে দিবে এই বাড়িতে। আদ্রিতা পিছনে ঘুরে তাকায়। তাহলে তো আপনাকেও পুড়িয়ে ফেলা উচিত মিস্টার চৌধুরী। আপনার নিঃশ্বাসবধি আগুনে ঝলসে ফেলা উচিত, তাই নয় কি? দোয়া করবেন এই জীবনে যেন আপনার মুখোমুখি না হয়। কথাটা বলেই বেরিয়ে যায় আদ্রিতা, আর গমন পথের দিকে তাকিয়ে উচ্চ স্বরে হেসে ওঠে নীর। দেওয়ালে দেওয়ালে তার প্রতিধ্বনি শোনা যায়। আসিফ ভয় পায় তার বসের এই হাসিকে। এই হাসি ভয়ঙ্কর, এই হাসি কারো বুকে প্রেমের বসন্ত নিয়ে আসে না, বরং নিয়ে আসে চৈত্রের তাণ্ডব। কি আছে মিস খানের কপালে, চৈত্রর খরা নাকি বসন্তের হাওয়া? আসিফ নিশ্চুপ দাঁড়িয়ে রইল, তার মাথা কাজ করছে না। দরজা ধাক্কানোর আওয়াজে আদ্রিতা সজ্ঞানে ফিরে অতীতের সুতায় ছিঁড়ে বর্তমানে ফিরে আসে। অতীতে ডুব দিয়ে কখন ঘড়ির কাঁটা 11টায় পৌঁছে গেছে টের পায়নি সে। আদ্রিতা উঠে দাঁড়ানোর আগেই আবারও দরজা ধাক্কানোর আওয়াজ কানে আসতেই ভ্রু কুঁচকে নিল আদ্রিতা। দরজা না খুলেই বলে ওঠে, 5 মিনিট অপেক্ষা কর মেহের, আমি আসছি। ওপর পাশের ধাক্কানোর আওয়াজ সাথে সাথেই মিলিয়ে গেল। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে কাজল ঠিক করে চুলটাকে আছড়ে বেরিয়ে আসে। বিছানার উপর মেলে রাখা হিজাবের দিকে তাকিয়ে বুক চিরে কেমন এক উদাস নিঃশ্বাস বের হয়ে আসে। ধীর পায়ে এগিয়ে যায় বিছানার দিকে, আলতো হাতে তা তুলে নিয়ে মাথায় পেঁচিয়ে নেয়। আয়নার দিকে তাকাতেই চোখের সামনে ভেসে ওঠে নিজের আব্বুর প্রতিচ্ছবি, মনে পড়ে যায় ছোটবেলার নিজের আব্বুর কথা। নাহিদ খান খুব সযত্নে ছোট আদ্রিতার মাথায় হিজাব পেঁচিয়ে গালে হাত দিয়ে পরম স্নেহ নিয়ে বলে ওঠে, তুই আমার 7 রাজার ধন রে মা, তোরে সব বিপদ আপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার। কিন্তু তোর আবরু রক্ষা করার দায়িত্ব আমার মিষ্টিমার। আর আমি জানি আমার আদর মা তার দায়িত্ব খুব ভালোভাবেই সম্পূর্ণ করতে জানে। আদ্রিতা হিজাবটাকে ছুঁড়ে ফেলে। আমি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ আব্বু। আমি পারিনি এই হিজাবের মর্যাদা রক্ষা করতে। আমি ব্যর্থ। দীর্ঘ কিছু সময় ব্যয় করে নিজেকে সামলে নেয় আদ্রিতা। নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে দরজা খুলে বেরিয়ে এসে দেখে একজন সুদর্শন যুবক দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে একমনে। আদ্রিতা চোখ বড় বড় করে বলে ওঠে, আয়াজ স্যার আপনি? মিষ্টি বাচ্চা কণ্ঠে চোখ তুলে তাকায় আয়াজ। সাথে সাথে চোখ আটকে যায় তার। গোল্ডেন ব্লু মিশ্রণের শাড়ি সাথে ব্লু স্টোনের জুয়েলারি। মানানসই মেকআপ বলতে চোখে কাজল আর ঠোঁটে লাল প্রলেপ। শাড়ির সাথে মিলিয়ে গোল্ডেন হিজাব। হ্যাঁ, আদ্রিতা আর পারেনি নিজেকে ধরে রাখতে, হিজাব পরেই বেরিয়েছে। আপনাদের নীরের ভয় না হোক, তার নিজের মনের কথা শুনে আয়াজ নিজেকে সামলে বলে ওঠে, কেমন আছো ছোট পাখি? আর কতবার বলেছি অফিস বাদে কোথাও এই স্যার বা বস না ডাকতে? এটাও তো কাজেরই জায়গা। আয়াজ স্যারেন্ডার করার মতো হাত উপরে তুলে বলে ওঠে, জি মহারানী, আপনার কথায় শিরোধার্য। আদ্রিতা আলতো হাসে। আপনার তো বিদেশে থাকার কথা স্যার, তাহলে? আয়াজ মুচকি হেসে ভ্রু চুলকে বিড়বিড় করে বলে ওঠে,
আমার ছোট পাখিকে দেখতে। আদ্রিতা বুঝতে না পেরে বলে ওঠে, বুঝিনি স্যার। আয়াজ হতচকিয়ে গলা পরিষ্কার করে বলে ওঠে, এত বড় ইভেন্ট, সেজন্য পার্সোনালি আমার থাকাটা উচিত। সেজন্যই আসা। তো এবার যাওয়া যাক। আদ্রিতা মাথা নাড়িয়ে এগিয়ে যায়, পিছন পিছন হেঁটে আসে আয়াজ। দুইজনে বের হতেই দেখতে পায় নাচ গান অলরেডি শুরু হয়ে গেছে। সবাই যে যার মতো নিজেদের পারফরমেন্স দিতে ব্যস্ত। আদ্রিতা আর আয়াজ এক সাইডে এসে দাঁড়ায়। আদ্রিতার দৃষ্টি যায় স্টেজের দিকে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে নীর আর মিথিলাকে। আজকের সঙ্গীতের থিম ছিল ব্লু গোল্ডেন, আর বরবউয়ের জন্য শুধুমাত্র গোলাপি। কিন্তু অবাক করার বিষয়, নীরের শরীরে গোলাপির জায়গায় কালো পাঞ্জাবি। আদ্রিতা ভেঙচি কেটে মনে মনে বলে ওঠে, যেমন অন্তর কালো তেমনি পোশাকও কালো। আয়াজ আদ্রিতাকে বিড়বিড় করতে দেখে কান এগিয়ে নিয়ে আসে আদ্রিতার মুখের দিকে। আকস্মিক কাজে কিছুটা পিছিয়ে যায় আদ্রিতা। আয়াজ তা দেখে হেসে ওঠে, কি ছোট পাখি বিড়বিড় করে কি বলছো হুম? আদ্রিতা কিছু না বলে মাথা নাড়িয়ে না করে। আয়াজ আর কিছু বলে না, তার কল আসায় সে কল রিসিভ করে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। আদ্রিতা আবারও স্টেজের দিকে তাকাতেই ভরকে যায়। নীরের দৃষ্টি সম্পূর্ণ আদ্রিতার দিকেই রয়েছে। আদ্রিতা এদিকোদিক তাকিয়ে সরে যায় সে জায়গা থেকে। বলা তো যায় না কখন আবার রাক্ষস ঘাড় মটকাতে চলে আসে। আসুন আয়াজের পরিচয় জেনে নেই। সম্পূর্ণ নাম আয়াজ কায়সার, বাবা মায়ের একমাত্র সন্তান। সমাজের চোখে বাংলাদেশের সবচেয়ে বড় ইভেন্ট কোম্পানি আর কমিউনিটি সেন্টারের মালিক। আর আদ্রিয়ানের ছোটবেলার বন্ধু। সেখান থেকেই পরিচয় আদ্রিতার সাথে। কিছুক্ষণের মাঝেই শুরু হলো কাপল ডান্স। আয়াজ খুব নম্রভাবেই হাত এগিয়ে দেয় আদ্রিতার সামনে। আজকেও ফিরিয়ে দিবেন ম্যাডাম? আদ্রিতা একবার আয়াজের হাতের দিকে তাকায়, একবার নীর আর মিথিলার নাচের দিকে। সাথে সাথেই আদ্রিতা নিজের হাত বাড়িয়ে দেয় আয়াজের দিকে। আয়াজ তো খুশিতে আত্মহারা যেন। এই 5 বছরে কতবার কত ইভেন্টে আদ্রিতার হাত চেয়েছিল আয়াজ, কিন্তু প্রতিবারই ভদ্রতার সাথে তা ফিরিয়ে দিয়েছিল। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে ধীর আওয়াজে বেজে চলা হিন্দি গান, যার তালে তালে নাচছে অনেক জোড়া। গান চেঞ্জ হতেই পার্টনার চেঞ্জ হল। আয়াজের আলতো ছোঁয়ার জায়গায় হঠাৎ করেই কারো শক্ত হাতের স্পর্শ পেতেই কেঁপে উঠল আদ্রিতা। মাথা তুলে তাকাতেই দেখতে পেল নীরের অগ্নি দৃষ্টি। নীর দাঁত কিরমির করে বলে ওঠে, কি পরপুরুষের ছোঁয়া নেওয়ার গুণ রপ্ত করে নিলি শেষে? আদ্রিতা ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। হঠাৎ আমাকে নিয়ে এত ভাবনার কারণ কি স্যার? সামান্য স্টাফের জন্য এমন আচরণ আর যাই হোক নীর চৌধুরীকে শোভা পায় না। আর চোর নিজে চুরি করে অন্য কাউকে বলবে চোর, ব্যাপারটাও ভালো লাগে নাকি? ঠিক বলেছি না স্যার? আদ্রিতার এমন উত্তরে নীরের ঠোঁটের হাসি চওড়া হয়। আরও শক্তভাবে আঁকড়ে ধরে আদ্রিতার কোমর। আই লাইক ইট সুইট হার্ট, কিন্তু আগুন নিয়ে খেলিস না জান। একদম ছাই হয়ে যাবি। তখন হাওয়াতে মিলে যাওয়ার আগেই তোকে গ্রাস করবে নীর রুদ্র চৌধুরী। নীর নিজের ঠোঁট নামিয়ে আনে আদ্রিতার কাঁধে। হিজাবের উপর থেকেই নীরের গরম নিঃশ্বাসের ছোঁয়া পেতেই ঘৃণায় গা গুলিয়ে উঠে আদ্রিতা। আদ্রিতা তাচ্ছিল্য হেসে নীরকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে কঠিন স্বরে বলে ওঠে, আমি আগেই ছাই হয়ে গেছি। আর নতুনভাবে আমাকে শেষ করার উপায় নেই। তাই আমাকে নিয়ে ভাবা বন্ধ করুন। আর নিজের সীমানায় থাকুন। নীর হো হো করে হেসে ওঠে। নীরের সীমানা নীর নিজেই সেট করে সুইটহার্ট। তাই তা নিয়ে তোমার ভাবতে হবে না। নীর আদ্রিতাকে ধরতে যাবে, তার আগেই আদ্রিতা সেখান থেকে দৌড়ে চলে যায়। নীর পিছু নিতে গেলেও তার আগেই আসিফ এগিয়ে আসে ফোন। নীরকে ধরাতেই নীর হতভম্ব হয়ে ছুটে যায়। আলিশান হাসপাতালের সামনে গাড়ি থামতেই নেমে পড়ে নীর। হতভম্বের মতো ছুটে যায় হাসপাতালের নির্দিষ্ট কামরায়। এক মধ্যবয়স্ক লোক শুয়ে আছে বিছানায়।
আর একজন নার্স খুব যত্ন সহকারে লোকটার হাত পা টিপে দিচ্ছে, ম্যাসাজ করে দিচ্ছে। সচরাচর এতটা যত্ন করা হয় না কোনো পেশেন্টকে। কিন্তু ওই যে টাকা, কালো টাকা পাহাড়ের কাছে পৃথিবীর সবকিছুই মাথা নিচু করতে বাধ্য। নীরের উপস্থিতি পেতেই নার্স তার কাজ শেষ করে দ্রুত বেরিয়ে যায়। এই লোকটার অপর নামই যেন ভয়, মেয়েদের সংস্পর্শে যেন রাগ তার নাকের ডগায় থাকে। নীর এগিয়ে গেল, বসে পড়ল স্টুলের উপরে। নিজের বাবার হাতটা যত্ন করে নিজের বলিষ্ঠ হাতে আজলে রেখে সেখানে চুমু খেয়ে বলে ওঠে, তোমার জন্য আর কত অপেক্ষা করব ড্যাড, 20টা বছর তো হয়ে গেল ড্যাড। আর কত অপেক্ষা করাবে? তুমি চেয়েছিলে না তোমার বন্ধুর মেয়েকে বিয়ে করি? আমি করেছি, এই দেখো। নীর একটা কাগজ লোকটার সামনে মেলে ধরতেই লোকটা চোখ ঘুরায়। সেখানে সাইন দেখেই জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। হাতের আঙুল নড়ছে। নীরের খুশিকে দেখে। কিন্তু সে খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। কারণ সেকেন্ড কয়েক যেতেই শান্ত হয়ে যায় লোকটা। নীর অভিমানী কণ্ঠে বলে ওঠে, আবারও ফাঁকি দিল তাই না? এটা ঠিক করলে তুমি? তোমার কি মায়া হয় না ড্যাড? মা তো কোনোদিন ছিল না, তুমি তো আমার সব ছিলে, তাহলে কেন এইভাবে খেলছো আমাকে নিয়ে? আমিও খেলবো তোমাকে নিয়ে। যতদিন তুমি সুস্থ না হবে আমিও তোমার সামনে তোমার পুত্রবধূকে আনব না। দেখতে পাবে না তুমি তোমার পুতুল মেয়েকে। সে বোকা ড্যাড, বড্ড বোকা। ঠিক ছোটবেলার মতো সে ভেবেছিল আমি চিনতে পারব না তাকে। কিন্তু সে তো জানে না তার চোখ তার পরিচয় বহন করে। তাও আমি আসিফকে দিয়ে খুঁজিয়েছি, আমি পেয়েছি তাকে। নীর আবারও হতাশ হয় কারণ এবারও অপর পাশ থেকে কোনো প্রত্যুত্তর আসে না। নীর মাথা নিচু করে বসে থাকে। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু তবুও নীরের চোখে পানি। আচমকা নিজের কাঁধে কারো স্পর্শ পেতেই নিজের চোখের পানি আড়াল করে ফেলে সে। আর যাই হোক, নিজের দুর্বলতা কারো সামনে প্রকাশ করতে ইচ্ছুক নয় সে। এই পৃথিবীতে দুর্বলতা মানেই মৃত্যু। নীর পিছনে ঘুরে তাকাতেই দেখে তার ড্যাডের বন্ধু আবার ডাক্তারও। অনুভব খুব জলদি সুস্থ হয়ে যাবে ইয়ং ম্যান। আগের থেকেই অনেক বেশি ইমপ্রুভ দেখতে পাচ্ছি আমি। ঘন ঘন নড়াচড়া দেখতে পাচ্ছি। তাই যেন হয় ডাক্তার আঙ্কেল। নয়তো ধ্বংসের চরম পর্যায়ে পৌঁছে যাব আমি, যেখান থেকে আমাকে ফিরানো অসম্ভব। নীর বেরিয়ে যায়। হাতে তার এখনও সে রেজিস্ট্রার পেপার, যেখানে এখনও আদ্রিতার স্বাক্ষরের উপরে এক ফোঁটা পানির দাগ বসে আছে। যেন পরিচয় বহন করছে কারো কষ্ট, তীব্র যন্ত্রণার পরিচয়, যার দাগ 5 বছরেও মুছেনি। নীর বাড়িতে ফিরে একের পর এক মদের বোতল শেষ করতে বসে যায়। সব এলোমেলো লাগছে নীরের কাছে। তার জীবন তো এমন ছিল না, এতটা অগোছালো ছিল না। একটা ঝড়, একটা মিথ্যা অভিযোগ, আর নীরের সম্পূর্ণ জীবন এলোমেলো। নীর রাগে নিজের হাতে থাকা বোতল ছুঁড়ে ফেলে দেয়। আমি ভুলব না ড্যাড, আমি কোনোদিনও ভুলব না। তোমার সাথে হওয়া প্রতিটা অপমানের বদলা আমি নিব। শুধু অপেক্ষা করো ড্যাড, তার মেয়েকে ব্যবহার করেই আমি তাকে সর্বত্র হারা করে দিব। অপমান ঠিক কেমন লাগে, কেমন অনুভূতি হয় যখন মিথ্যা অভিযোগের কালি মাথায় এসে লেপ্টে যায়, কেমনভাবে জীবন ঘুরে যায় তা আপনি টের পাবেন নাহিদ খান। খুব ভালোভাবেই টের পাবেন। ঠিক যেমনটা 5 বছর আগে আপনার মেয়ের কান্না আর অপমান মাখা মুখ দেখে টের পেয়েছিলেন। চেয়েছিলাম না বিয়ে করতে ওকে, আপনার মতো আপনার মেয়েও স্বার্থপর ধোঁকাবাজ জানার সত্ত্বেও বাধ্য হয়েছিলাম আমার ড্যাডের ইচ্ছা পূরণ করার জন্য বিয়ে করতে। এখন সে প্রতিটা মুহূর্তে আমাকে অনুভব করবে, প্রতিটা মুহূর্তে সে আমার জন্য ছটফট করবে, আর আপনি তা দেখে আমার পায়ে লুটিয়ে পড়তে বাধ্য হবেন। আপনার মেয়েকে মেনে নেওয়ার জন্য আপনি ভিক্ষা চাইবেন, আর তা দেখে আমি শান্তি পাব, ঠিক যতটা শান্তি আপনি পেয়েছিলেন তার 10 গুণ। কথাটা বলেই হাসতে শুরু করে নীর। একসময় শক্ত খোলসে আবৃত্ত কালো জগতের নিকৃষ্ট মানবের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে মেঝেতেই গুটিয়ে যায়। আদ্রিতার ঘুম আসছে না, এখনো শরীর এসে নীরের ছোঁয়া ফিল করতে পারছে।
কিন্তু এমনটা হওয়ার কথা না, 1 ঘন্টার উপরে নিজের সম্পূর্ণ শরীর সাবান দিয়ে ডলেও শান্তি হয়নি ওর। সম্পূর্ণ শরীর জ্বালা করছে, কিন্তু তার থেকে বেশি জ্বলছে তার মন। এক পর্যায়ে উঠে বসে সে, পাশেই মেহের অঘরে ঘুমাচ্ছে। আদ্রিতা হেলান দিয়ে বসে পড়ে। ওই লোকটার জন্য আজ তুই সর্বহারা আদ্রিতা। তোর মাথার উপরে তোর বটগাছ নেই। যে তুই ছিলি আদরের পুতুল, সে তুই এখন সবার চোখে ঘৃণার পাত্রী। সে লোকটার ছোঁয়ায় তোর ঘৃণা হওয়া উচিত। কম্পন কেন তৈরি হচ্ছে তোর মনে? সে নীর চৌধুরী, তুই না জেনে সই করলেও সে জানত সে কোনো পেপারসে সই নিচ্ছ। বিয়ে হয়ে থাকার শর্তেও সে এখন বিয়ে করছে ধুমধাম করে, আর তার ছোঁয়া নিয়ে তুই এতটা। নওরিন খান ঠিক বলে, তুই আসলেই একটা। আদ্রিতা নিজের কথা সম্পূর্ণ করার আগেই তার ফোন বেজে উঠে। এত রাতে কে কল করেছে ভাবতেই ভ্রু কুঁচকে যায়। মেহেরের ঘুমের সমস্যা যেন না হয়, তাই ফোন নিয়ে বাহিরে আসতেই কেউ এক ঝটকায় তাকে দেওয়ালে আটকে নেই। আদ্রিতা আটকে উঠে। নিজের গলায় গরম নিঃশ্বাসের ছোঁয়া পেতেই জমে যায়। আদ্রিতা নাকে এসে ঠেকে মদের উটকো ঘ্রাণ। নিজের ঘাড়ে শুষ্ক ঠোঁটের বিচরণ টের পেতেই এবার আদ্রিতা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতেও লাভ হয় না। অন্যদিকে আদ্রিতার ছটফট করায় বিরক্ত হওয়ায় এক হাত দিয়ে আদ্রিতার কোমর প্যাঁচিয়ে, গলা আর ঘাড়ের মাঝ বরাবর কামড় বসিয়ে সেখানে ঠোঁট ছুঁয়ে দেয় নীর। ব্যথায় কুকিয়ে উঠে আদ্রিতা, একসময় নীরের শক্তির কাছে ব্যর্থ হয়ে কান্না করে দেয় সে। আদ্রিতার কান্নার শব্দ কানে আসতেই নীর ছেড়ে দেয় আদ্রিতাকে। আদ্রিতার দুই গালে হাত দিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে ওঠে, এই বউ কাঁদিস কেন? হ্যাঁ, ব্যথা করে বউ, আমার ভুল হয়েছে, আমি আর কামড় দিব না, এই যে কান ধরছি। কথাটা বলেই কান ধরে নীর। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে আবছা চাঁদের আলো। নীরের এমন অবস্থায় আদ্রিতা না চাইতেও থমকে যায়। আদ্রিতা বুঝতে বাকি নেই নীর সম্পূর্ণ নেশায় বুধ, তবুও কোথাও একটা মনের মাঝে দোলা দিয়ে ওঠে। আদ্রিতা সেখান থেকে চলে যেতে নিলেই নীর এক হাত দিয়ে আঁকড়ে ধরে আদ্রিতার কোমর নিজের বুকের সাথে। আদ্রিতার পিঠ ঠেকিয়ে তার কাঁধে থুতনি রেখে বলে ওঠে, তুই অনেক সুন্দর রে বউ, একদম চাঁদনি রাতের মতো সুন্দর। তোর হালকা টোল পড়া গাল, বাচ্চাদের মতো লাল ঠোঁট, তোর এই নরম শরীর, সবটাই আমারে টানে রে। কিন্তু তুই ভালো না, তুই খারাপ, তোকে ভালোবাসা যায় না রে, তোকে ঘৃণা করি আমি। তোর জীবনে বসন্তের হাওয়া না চৈত্রের খরা নিয়ে আসব আমি, তবুও তোকে ছাড়ব না। আদ্রিতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে আদ্রিতার উপরে শরীরের ভর ছেড়ে দেয় নীর। এত বড় বলিষ্ঠ শরীরের অধিকারী নীরকে সামলানোর ক্ষমতা আর যাই হোক 50 কেজি ওজনের আদ্রিতার নেই। দুইজনে পড়ে যেতে নিবে এমন সময় কোথায় থেকে আসিফ দৌড়ে আসে। নীরকে নিজের কাছে টেনে নিয়ে বলে ওঠে, আপনি রুমে যান ম্যাম। আদ্রিতা কাঠের পুতুলের মতো এগিয়ে যায় রুমের দিকে। পিছনে ফিরে একবার তাকানোর সাহস হয় না তার। কানে বেজে যাচ্ছে নীরের বিড়বিড় করে বলা কথাগুলো। পা কেমন অসাড় হয়ে আসছে। আনমনেই কোথাও একটা শূন্যতা টের পাচ্ছে। আদ্রিতা চুপচাপ গিয়ে শুয়ে পড়ে মেহেরের পাশে, যেন অনুভূতিহীন জ্যান্ত কোনো পুতুল। আদ্রিয়ান নিজের ডিউটি শেষ করে মাত্র কেবিনে বসতেই ওয়ার্ড বয় এগিয়ে আসে। স্যার, আসব? আদ্রিয়ান মাত্র বসেছিল, ওয়ার্ড বয়ের ডাকে মাথা তুলে তাকায়। হ্যাঁ, এসো। স্যার, একজন রুগী এসেছেন, আপনার সাথে এখনই দেখা করতে চান। আমি তাকে অনেকবার বললাম এই টাইমে আপনি রুগী দেখেন না, সকালে আসতে, কিন্তু উনি শুনছেন না। উনার কথা রোগ এখন, তাই এখনই রুগী দেখা লাগবে। এটা নাকি জন্ম মৃত্যুর মতো অবস্থা। ওয়ার্ড বয়ের অসহায় কণ্ঠ আর পকেটের উচ্চতা বলে দিচ্ছে কেন এত সুপারিশ করা হচ্ছে। না হলে এতক্ষণে খেদিয়ে দেওয়া তাদের কাছে বড় ব্যাপার না। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে, এমনিতেও বাড়ি ফিরতে ইচ্ছা করছে না তার, ফ্রি থাকবে, একটা রুগী না হয় দেখাই যায়। কথাটা ভেবেই অনুমতি দিল। আদ্রিয়ানের অনুমতি পেতেই লোকটার ঠোঁটে চওড়া হাসি ফুটে উঠল। আদ্রিয়ান তা দেখেও অদেখা করে দিল। চেয়ারে মাথা এলিয়ে দিতেই নাকে এসে মিষ্টি এক মেয়েলি ঘ্রাণ বাড়ি খেল। আদ্রিয়ান মাথা তুলে তাকিয়ে দেখে সাদা শাড়ি পরে চুল খোলা রেখে এক যুবতী প্রবেশ করছে। আদ্রিয়ানের ভ্রু কুঁচকে গেল।
এমন সাজে এই প্রথম কোনো মেয়ে পেশেন্টকে দেখছে, ঠোঁটে লাল গাঢ় লিপস্টিক, চোখে মোটা করে কাজল। আদ্রিয়ানের ঘোর কাটে মেয়েলি নম্র কণ্ঠে। আমি আসতে পারি ডাক্তার? জি আসুন। মেয়েটি ধীর পায়ে এগিয়ে এল। নিস্তব্ধ রুমে নূপুরের আওয়াজে ভরে উঠল ঘরটি। আমি বড় বিপদে আছি ডাক্তার মশাই। আদ্রিয়ান একটু নড়েচড়ে বসল। জি বলুন, কি বিপদ? মেয়েটি গলা একটু পরিষ্কার করল দিয়ে বলতে শুরু করল। আমার হরর মুভি খুব পছন্দ। উইয়ে নায়িকারা সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায়, এদিক ওদিক উড়ে বেড়ায়, আমার ওর ঠিক তাই করতে মন চাই। সারাদিন ভূতের মুভি দেখে রাতে আর আমার ঘুম আসে না, তখন মনে হয় আমিও ভূত, আমার ও শাড়ি পরতেই হবে, চুল খোলা রেখে শাড়ি পরে আমি যে তোমার, শুধু যে তোমার গান গেয়ে বেড়াতে হবে। আমার এই কাজে বিরক্ত আমার হোস্টেলবাসীরা, কিন্তু তবুও আমি পারছি না এই অভ্যাস ছাড়তে। এখন আমার কি করা উচিত? আদ্রিয়ান সবটাই শুনল। আদ্রিয়ানের বুঝতে বাকি নেই মেয়েটা এখানে মজা নিতে এসেছে, বর্তমান প্র্যাঙ্ক যাকে বলে। আদ্রিয়ান কপাল চুলকে বিড়বিড় করে বলে উঠে, বড়লোক বাপের বিগড়ানো সন্তান, যত্ত সব। সকাল থেকেই থম মেরে আছে পরিবেশ। বিয়ে বাড়ি হঠাৎ করেই কেমন শান্ত হয়ে রয়েছে। নীর রাগে ফুঁসচ্ছে, আশেপাশে সবাই ভয়ে তটস্থ। টিভিতে নিউজ চলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে অপহরণ করা হয়েছে। কিন্তু নিউজে এটা দেখানো হচ্ছে না যে শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নয়, নীরের স্ত্রী, নীরের না হওয়া চরম শত্রুও নিখোঁজ। হঠাৎ করেই নীর হুঙ্কার ছাড়ে। এখানে কি কোনো সিন্নি বিলানো হচ্ছে যে সব এমন মৌমাছির মতো ঘিরে দাঁড়িয়ে আছে? তোকে 10 সেকেন্ড দিলাম আসিফ, এর মধ্যে যদি জায়গাটা পরিষ্কার না হয় এক একটাকে গুলি করে মারবো আমি, অ্যান্ড আই মিন ইট, ড্যাম ফ্যাকিং অ্যাশ। নীরের হুঙ্কার যথেষ্ট ছিল সবাইকে 2 সেকেন্ডের মধ্যে জায়গা থেকে বের করে দিতে। আসিফ হক গিলে বলে উঠে, ভাই আপনি চিন্তা করবেন না, পুলিশ ফোর্স থেকে শুরু করে আমাদের ছেলেরাও তাদের খুঁজছে দেশ বিদেশ, কোথাও তারা মিথিলা ম্যাডামকে লুকিয়ে রাখতে পারবে না। মিথিলা নাম শুনে চোখ লাল করে তাকায় নীর আসিফের দিকে। আসিফ ভয় পেয়ে যায়। নীর উঠে সোফায় নিজের সর্বশক্তি দিয়ে লাথি দিয়ে আসিফের দিকে এগিয়ে এসে তার কলার আকড়ে ধরে। ডু ইউ থিঙ্ক আই এম স্ট্রেস অ্যাবাউট দ্যাট ব্লাডি বিচ মিথিলা? ওই মরুক বাঁচুক তাতে আমার কিছু যায় আসে না। ওর সাথে এই বিয়ে খেলাটা জাস্ট একটা ট্রাপ ছিল। বাট আনফরচুনেটলি সেখানে কোনোভাবে আটকে মিথিলার সাথে আটকে গেছে সে। সে বলতে কাকে বুঝালো নীর তা বোধগম্য হল না আসিফের। আর এই বিয়ে একটা ট্রাপ ছিল ওইটাও তো জানত না সে। ভাই আপনি কার কথা বলছেন? নীর তাকালো না আসিফের দিকে, সোফার উপরে ধপ করে বসে পড়ল চুল খামচে। যাকে আমি দীর্ঘ 5 বছর ধরে লুকিয়ে রেখেছিলাম, পৃথিবীর কাউকে জানতে অবধি দেইনি সেদিন রাতের ঘটনা। কাউকে বুঝতে দেইনি যে নীর রুদ্র চৌধুরী কারো নামে নিজেকে দলিল করে দিয়েছে, যে তার সবটাই বিরাজ করে, যার সম্পূর্ণটা মুড়ানো ঘৃণা দিয়ে। ঘৃণা ছাড়া যাকে দেওয়ার মতো কিছু অবশিষ্ট রাখেনি সে। কিন্তু তবুও নীর চৌধুরীর দুর্বলতা হয়ে রয়ে গেছে। যাকে সর্বহারা করার প্রতিজ্ঞা নিয়ে তাকেই সর্বত্র দেওয়ার আকাঙ্ক্ষা পুষে রেখেছে। আমার সুইটহার্ট, আমার বারবি ডোল। আসিফ বিস্ময় হয়ে তাকিয়ে রইল নীরের দিকে। এ কোনো নীরকে দেখছে সে? এ কেমন ঘৃণা, এ কেমন প্রতিশোধের আগুন যা শান্তি দেয় না। বসন্তের হাওয়া বয়ে আনে না, বরং একরাশ ঘৃণাসহ খরার তাপে পুড়িয়ে মারে। সকাল থেকেই নিখোঁজ আদ্রিতা। মেহের আদ্রিতার পরিবারের কাউকে জানে না। আদৌ আদ্রিতার পরিবার আছে কিনা সেটাও তার অজানা। মেহেরের মাথা কাজ করছে না। সকাল গড়িয়ে বিকাল হতে চলল না, ফোন খুলছে না, কোনোভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না। পেরে এবার মেহের আয়াজকে কল দিতে বাধ্য হয়। হ্যালো স্যার। ইয়েস স্যার, আমি মেহের বলছিলাম আপনার কোম্পানির। মেহেরের পরিচয় জানার আগ্রহ প্রকাশ করল না আয়াজ, বরং ব্যস্ত গলায় বলে উঠল, আমি জানি মিস মেহের, আপনি আমার কোম্পানিতে কাজ করেন। কি জন্য কল দিয়েছিলেন সেটা বলুন, আমার জরুরি মিটিং আছে। মেহের ঘাবড়ে গেলেও নিজেকে সামলে বলে উঠে,
স্যার, আপনি কি আদ্রিতার পরিবারের কারো নাম্বার বা অ্যাড্রেস জানেন? প্লিজ স্যার, একটু সাহায্য করুন। আদ্রিতার নাম শুনতেই ভ্রু কুঁচকে গেল। অজানা আশঙ্কায় মস্তিষ্ক অচল হয়ে গেল। কি হয়েছে আদ্রিতার? স্পিক আপ ডে ম্যাট। হঠাৎ ধমকে কেঁপে উঠে মেহের, নিজেকে সামলে গড়গড় করে বলতে শুরু করে। স্যার, সকাল থেকে কোথাও দেখছি না। কাল রাতে আমার সাথেই ঘুমিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো কোনো কাজে গেছে, চলে আসবে। কিন্তু সকাল গড়িয়ে বিকাল হতে এলো। না তাকে ফোনে পাচ্ছি, না তো অন্য কিছু। এমন কোনোদিনও হয়নি স্যার। আদ্রিতা নিজের কাজ নিয়ে অনেক সাবধান। আয়াজের চোয়াল শক্ত হয়ে আসে, ফোন কেটে আদ্রিয়ানকে কল দেয়। 2 বার রিং হতেই কল তুলে আদ্রিয়ান। ছোট পাখিকে আবার ওই বাসায় নিয়ে গেছিস তুই? আদ্রিয়ান ভ্রু কুঁচকে ফেলে। না তো, কালকে তো আমি বাড়িতেই ফিরিনি। সারারাত হসপিটালেই ছিলাম। কেন, কি হয়েছে আদরের? কিছু গরমিল আছে আদ্রিয়ান। আমাদের প্রোটেকশনের মাঝ দিয়েও কেউ পৌঁছে গেছে ছোট পাখির কাছে। উই হ্যাভ টু রান। আমি আসছি। আয়াজ কল কেটে দেয়। নিজের সম্পূর্ণ কানেকশন চালু করে দেয়। বিড়বিড় করে বলে ওঠে, ডোন্ট ওয়ারি লিটিল বার্ড, তোমার গায়ে একটা আঁচড় অবধি আসতে দিব না আমি। 5 বছর আগের ভুল আর কোনোভাবেই রিপিট হবে না, আই প্রমিজ। নীর হিসাব কষছিল। তার প্ল্যানিং সম্পূর্ণটা হিসাব মতোই ছিল। তার রাইভাল যে তার দিকে নজর রাখছে তাও তার জানা ছিল। তাহলে মাঝখান থেকে আদ্রিতা কিভাবে এই সবের মাঝে আসলো, এইটাই তো বুঝতে পারছে না সে। সামান্য এক স্টাফকে কেউ কেন অ্যাট্যাক করবে, এই একটা কথায় তার বোধগম্য হচ্ছে না। কি চাস তুই এরফ্রাড? আমাকে শেষ করতে? তুই মিথিলাকে কিডন্যাপ করেছিস, কারণ সম্পূর্ণ দেশ জানে, আন্ডারওয়ার্ল্ড জানে মিথিলা আমার হবু স্ত্রী। নীরের ভাবনার মাঝেই তার ফোন বেজে উঠে। স্ক্রিনে উঠা নাম দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে কল রিসিভ করতেই ঠোঁটের কোনায় বাঁকা হাসি ফুটে ওঠে। নীরের এই হাসি দেখে আসিফ নিজেও স্বস্তি পায়। সে জানে এই হাসি মানে ভয়ঙ্কর কিছু নীরের শিকার তৈরি। এখন শুধু তাকে গিলে ফেলা বাকি। চোপার রেডি কর আসিফ। টাইম টু ফ্লাই। নীরের জিনিসে হাত দেওয়ার শাস্তি না হয় আরও একবার জানবে এই পৃথিবী। তাকে আঘাত করা, তার চোখে পানি নিয়ে আনার অধিকার আমার। সে অধিকারে হস্তক্ষেপ করার শাস্তি না দিলেও আমার শান্তি হবে না। হা 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 হা, সিলি বয়, মৌমাছির ছাতাই হাত দিবা আর কামড় খাবা, তা কি হয়? উহু। গেট রেডি বয়েজ, টাইম টু অ্যাকশন। নীর উঠে যেতে নিলেই আসিফ আমতা আমতা করে জিজ্ঞেস করে, ভাই কোথায় যাচ্ছি? ফ্রান্স। আসিফ চোখ তুলে তাকায়। তার চোখে বিস্ময়। ভাই, আপনি কি মাফিয়া গ্রেভ উলভস এর কথা বলছেন? ভয় পেলে নাকি আসিফ? রিটায়ার্ড হতে চাও? আসিফের ঠোঁটে ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। আসিফ এক নির্বাদে আর কাউকে দেখে ভয় পায় না। বসো। ওই সিস্টেমটা আমার মাঝে ঠিক কাজ করে না। আমার তো ওদের জন্য আফসোস লাগছে। তাদের সাম্রাজ্যটা মাত্রই একটু বড় হয়েছিল আর এর মধ্যেই শেষ হওয়ার ঘণ্টাও বেজে গেল। নীর হাসল। আই থিংক সেখানে শুধু আমরা নই, আরও কেউ আসবে। তোকে 2টা নাম্বার দিচ্ছি আসিফ, আমি যতক্ষণ না বলবো ওরা 2 জন যেন কোনোভাবেই না জানতে পারে আমরা কই যাচ্ছি আর আদ্রিতা কোথায় আছে। আসিফ অবাক হল। কারা 2 জন স্যার? নীর শব্দ করে হেসে বলে ওঠে, আমার শালা আর আমার হতে চাওয়া সতীন। আসিফ ভ্যাবাচেকা খায় গেল নীরের এমন কথা। মেয়েদের সতীন হয় জানতো, এখন কি ছেলেদেরও সতীন হওয়া শুরু করেছে নাকি? আসিফ এই সমীকরণ মিলাতেই লেগেছিল। এর মাঝে নীরের গমগম কণ্ঠে ভেসে এলো আদেশ বাণী, উইখানে চিন্তার আসর না বসিয়ে কাজে লেগে যা, নয়তো সবার আগের গুলিতে তোর নাম লিখে দিব আমি। আসিফ পড়ি মরি করে লাগায় দৌড়। আর যেতে যেতে বলে ওঠে, পোলা তো নয়, সে যেন আগুনের ই গোলারে। চলবে ইনশাআল্লাহ।